একটি লোক মারা গেছে। সকলে তাকে কাঁধে করে নিয়ে চলেছে। আকাশটাকে আজকের দিনে এমন খারাপ হতে হবে, সাথে আবার চারপাশে এমন অন্ধকার, তার মধ্যে আবার অমাবস্যা। অমাবস্যার রাতে কবরস্থানের আত্মারা জেগে উঠে। এত কথা না বলে তাড়াতাড়ি পা চালাও, বৃষ্টি নামলে আবার বিপদে পড়তে হবে। সকলে মিলে মৃতদেহ নিয়ে হাকিমপুরের কবরস্থানে পৌঁছালো, কিন্তু খবর পেল কবর দেওয়া লোকের আব্বা মারা গেছে, তাই সে তার বাসাতে গেছে। এখন তাহলে কি উপায়? এই মৃতদেহ নিয়ে তো আবার গ্রামে ফিরতে পারবো না। এখন একটাই উপায় আছে, নিজুমপুরে যেতে হবে নৌকা করে। তবে শুনেছি অমাবস্যার রাতে নিজুমপুরের কবরস্থান নাকি একদম সুবিধার নয়। বেশ কিছু সময় আলোচনার পর নৌকা করে লাশ নিয়ে নিজুমপুরের দিকে রওনা দিল সকলে। এই রাতে খুব সাবধান, নিজুমপুরের কবরস্থানে কোনো বিপদ দেখলে একদম দাঁড়াবেন না, কবরস্থানের বাইরে বেরিয়ে আসবেন, নইলে প্রাণ খোয়াতে হতে পারে। সকলে মন দিয়ে নৌকা চালকটির কথা শুনে নৌকা থেকে নেমে লাশ নিয়ে কবরস্থানের দিকে রওনা দিল। কিছুটা চলার পরে নিজুমপুরের কবরস্থানে এসে উপস্থিত হয়। কবরস্থানের বাইরে একটি ঘর দেখে সেদিকে এগিয়ে গিয়ে ডাকতে শুরু করে, কবর দিতে হবে, লাশ আছে, বাইরে আসুন। দুবার ডাকার পরেই একটি বয়স্ক লোক দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। সকলের দিকে একবার ভালো করে দেখে নেয়, লাশটি দেখে বলে, তাড়াতাড়ি লাশটি নিয়ে ঘরের ভিতরে আসুন, আর আপনারাও ঘরের বাইরে থাকবেন না। অমাবস্যার রাতে এই কবরস্থান আজকের জন্য ভীষণ বিপদের। বয়স্ক লোকটির কথা মতো সবাই ছোট্ট ঘরের ভিতরে প্রবেশ করে, আর লাশটিকে ঘরের কোণে কাপড় চাপা দিয়ে রাখা হয়। বাইরে তখন জোরে বৃষ্টি শুরু হয়েছে। ভোর হবার কিছু আগে, মানে সূর্যের আলো ফোটার কিছু আগে এই লাশ কবর দেওয়া হবে। তাহলে সারা রাত লাশ কি এভাবেই থাকবে? কিন্তু এখন কবর দিতে অসুবিধা কোথায়? অসুবিধা অবশ্যই আছে, নইলে আর বলছি কি, এখন লাশ কবর দিতে গেলে আমরা কেউ বেঁচে ফিরব না। তার মানে অমাবস্যার রাতে কবর থেকে পিশাচ জেগে ওঠে দেহের সন্ধানে। তবে অমাবস্যার রাতেই কেন এমন হয়? এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আপনি যেহেতু এখানে এতদিন আছেন, তার কারণ অবশ্যই জানবেন। এর পিছনে অনেক দিন আগেকার একটা ঘটনা আছে, যা আমি আমার বাবার থেকে শুনেছিলাম। আমাদের তো সারা রাত এখানেই থাকতে হবে, তবে বলুন না ঘটনাটা। বয়স্ক লোকটি জানলার কাছে গিয়ে বাইরের অন্ধকারের দিকে একবার তাকায়, তারপর ঘরের কোণে থাকা লণ্ঠনের আলোটা বাড়িয়ে দিয়ে বলতে শুরু করে, হাকিমপুরের শেষ জমিদার ছিলেন শশী শেখর। তিনি বিয়ের মাস দুয়েকের মধ্যেই রহস্যজনকভাবে মারা যান। তিনি যেমন ভালো ছিলেন, তার স্ত্রী রুক্মিণী ছিল ততটাই খারাপ। রাতে জমিদার বাড়ির পাশ দিয়ে গেলে বিভিন্ন রকম বিকট আওয়াজ পাওয়া যেত। এমনকি ওই বাড়িতে যারা কাজ করত তারা এটাও বলতো
ওই মহিলা আসলে একটা পিশাচিনী, যে সাধারণ মানুষের রূপ ধরে থাকে দিনের বেলাতে, আর রাত হলে আসল রূপ নিত। মানুষের ভালো তার ভালো লাগতো না, আর রেগে উঠলেই বেরিয়ে আসতো তার আসল চেহারা। কিরে বলাই, তোর জমির কাগজটা এখনো দিলি না কেন? ওই জমি গ্রামের শেষে আছে, তাই আমি আমার উপাসনার কাজ করতে পারবো। নিরিবিলি জায়গা বলে কোনো অসুবিধা হবে না। ওই জমিটা নেবেন না, ওটা আমার বাপ ঠাকুরদার শেষ সম্বল। ওই জমিটাতেই চাষ করে আমি আমার সংসার চালাই। চুপ কর হারামজাদা, ওই জমিটাই আমার চাই। তোর কি হবে তা ভেবে আমার কি? আমি জমিদারের স্ত্রী, আমি তো জীবনকে উপভোগ করব। তোদের মতো ভিখারিদের জমি দিয়ে কি হবে? যে কোনো গাছতলায় থেকে নিস। নে নে, মেলা বকিস না তো, ওই কাগজে আঙ্গুলের ছাপটা দিয়ে দে। না, ওটা আমি দিতে পারবো না। ওই জমিটা যে আমাদের, তার প্রমাণ আমার কাছে আছে। ও, তাহলে আঙ্গুলের ছাপ দিবি না? ঠিক আছে, চলে যা। এই বলেই বলাই জমিদারের স্ত্রী রুক্মিণীর দেওয়া কাগজটা মাটিতে ফেলে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। বলাইয়ের এই আচরণে ওই মহিলারূপী পিশাচিনী জ্বলে ওঠে, তার চোখ দুটি লাল হয়ে ওঠে। তখন বাইরে রাতের আঁধার নেমেছে। বলাই শশীশেখরের বাড়ি থেকে বেরিয়ে গ্রামের পথ ধরে নিজের বাড়ির দিকে চলেছে। কিছুটা যাওয়ার পর বলাই অনুভব করে কেউ যেন ওর পিছনে আসছে। বলাই পেছনে তাকিয়ে কাউকে দেখতে না পেলেও একটা কালো ছায়াকে দেখতে পায়। কে কে ওখানে? সামনে বেরিয়ে এসো। একটা পাশবি গর্জনের আওয়াজ ওর কানে ভেসে আসে। বলাইয়ের এবার সত্যি ভয় করতে শুরু করে। বলাই এবার আরো জোরে হাঁটতে থাকে। একটা পচা আষ্টে গন্ধ চারিদিকে ছেয়ে রয়েছে। হঠাৎ দেখে জমিদার শশীশেখরের স্ত্রী রুক্মিণী ওর সামনে দাঁড়িয়ে। এ কি, আপনি এখানে? দেখতে সাধারণ মনে হলেও সে রুক্মিণী নয়। কয়েক মুহূর্তের মধ্যেই রুক্মিণীর চেহারা ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে। মানুষের শরীর পাল্টে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর চেহারা। বলাই এমন চেহারা দেখে চিৎকার করে ওঠে, কে তুমি? বাঁচাও, বাঁচাও! আর পিছনের দিকে দৌড়াতে শুরু করে। কিন্তু সেই ভয়ঙ্কর চেহারাটা এক নিমেষে বলাইকে ধরে ফেলে। হ্যাঁ, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। জমিটা না লিখে তুই বড় ভুল করেছিস। পরের দিন সকালে বলাইয়ের মৃতদেহ গ্রামের বাইরে পড়ে থাকতে দেখা যায়। উফ, আমাদের গ্রামে যে কি হচ্ছে কে জানে। 2 মাস আগে রতন, আর এবার বলাই। বলাইয়ের চেহারাটা দেখেছিস? কি বিকট অবস্থা! কোনো মানুষের কাজে এগুলো তো মনে হচ্ছে না। তবে একটা বিষয় খেয়াল করেছিস? জমিদার মশাইয়ের স্ত্রীর সাথে যারই ঝামেলা হয়, ঠিক তার পরের দিন সে মরে যায়। আমি 2 দিন আগে রাতে শহর থেকে ফিরছিলাম, দেখি জমিদার মশাইয়ের স্ত্রী অত রাতে জঙ্গলের দিকে যাচ্ছে,
আর পিছনে একটা ঘন কালো ছায়া হেঁটে চলেছে। এইভাবে আর চুপ করে থাকলে চলবে না। এখনই কিছু না করলে আরও বিপদ আসতে পারে। ওটা যে কোনো সাধারণ মহিলা নয় তা তো বুঝতেই পারছিস। আমি তো শুনেছিলাম জমিদার মশাইয়ের স্ত্রী পাশের গ্রাম ইছাপুরে থাকতো। জমিদার মশাই ওখানে কোনো কাজে গিয়ে তাকে বিয়ে করে। ওই গ্রামে গিয়েই খবর নিয়ে চল। ঠিক বলেছিস, আজই চল। হাকিমপুরের মানুষেরা আলোচনা করে ইছাপুরে উপস্থিত হয়। ওখানে গিয়ে খবর নিয়ে এক ভয়ঙ্কর খবর জানতে পারে। ওই গ্রামের এক বয়স্ক মানুষ জানায়, ও কোনো মহিলা নয়, ও একটা পিশাচিনী। নিজের সৌন্দর্যের জালে ফাঁসিয়ে জীবন নিয়েই সে বেঁচে থাকে। একবার কোনো গ্রামে ঢুকলে আর রক্ষে নেই। এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? পিশাচিনীর হাত থেকে বাঁচতে গ্রামকে পিশাচিনী বাঁধার মন্ত্র দিয়ে বেঁধে দিতে হয়। যেহেতু তোমাদের গ্রাম সেই মন্ত্র বাঁধা নয়, তাই বিপদ হয়েছে। এর থেকে বাঁচার কোনো উপায়? বয়স্ক লোকটি গ্রামের লোকদের চুপি চুপি কিছু বলে দেয়। এই শুনেই গ্রামের লোক ক্ষেপে ওঠে। এমনিতেই শশীশেখরকে গ্রামের লোকরা বিশেষ পছন্দ করত না, আর এই কথাটা শুনতেই আরও রেগে ওঠে। তবে একটা কথা মনে রাখবে, কবর দিয়ে পিশাচ মারা যাবে না। যাদের মন কলুষিত, অন্যের দুঃখে আনন্দ পায়, তেমন মানুষ পিশাচের সাধনা করলে সহজে তার দেখা পাওয়া যায়। ছাড় আমাকে, ছাড়। চোখ খোল আমার, খুলে দে আমার চোখ, খুলে দে। আমি তোদের কাউকে ছাড়বো না, দেখে নিস তোরা। তুই অনেকজনকে মেরেছিস, তোকে আজ কিছুতেই ছাড়া হবে না। খুলে দে আমার চোখ, খুলে দে। কারণ ওই পিশাচিনীর শক্তি তার চোখে। চোখ বেঁধে দিলি ও শক্তি পাবে না। এটাই বলেছিল বয়স্ক লোকটি। তারপর গ্রামের মানুষরা সেই অমাবস্যার রাতে ওই পিশাচিনীকে এই গোরস্থানে জীবন্ত কবর দেয়। মনে রাখিস, রুক্মিণী মরলেও আমাকে মারতে পারবি না। আবার আসবো আমি, আবার। সবাই এটা জানতো না, রুক্মিণী মরে গেলেও পিশাচিনী মরেনি। এই অমাবস্যার রাতেই পিশাচ জেগে ওঠে, আর এই গোরস্থানে নতুন কোনো মৃত লাশ এলেই গোরস্থানের ভিতরে নিজের অন্ধকার জগতে নিয়ে চলে যায় ওই পিশাচিনী। সবাই অনেকভাবে চেষ্টা করলেও আর পিশাচকে মারা যায়নি। সেই বয়স্ক লোকটি সেদিন এও বলেছিল, কবর দিয়ে পিশাচকে মারা যাবে না। যাদের মন কলুষিত, অন্যের দুঃখে আনন্দ পায়, তেমন মানুষ পিশাচের সাধনা করলে খুব সহজেই তার দেখা পাওয়া যায়। তবে পিশাচের থেকে মুক্তি আর ঘটে না। ছোট্ট ঘরটাতে উপস্থিত সবাই এই ঘটনা শুনে রীতিমতো আঁতকে ওঠে। শরীরে শিহরণ খেলে যায়। বাইরে বৃষ্টির মধ্যে একটা শব্দ ভেসে উঠল। ওটা কিসের শব্দ? ও জেগে উঠেছে, বুঝতে পেরেছে আজকে রাতে লাশ এসেছে। হঠাৎ একটা দমকা বাতাসে ঘরের দরজা খুলে যায়, আর লণ্ঠনের আলো নিজে থেকেই নিভে যায়। একটা কালো ছায়া ঘরে এসে ঢুকে। একটা পচা আঁশটে গন্ধ তখন পুরো ঘরটাতে ছড়িয়ে পড়েছে। ঘরের কোণে কিছু সময় তাকিয়ে থাকে। ঘরে উপস্থিত সবাই বুঝতে পারে আব্দুল চাচার লাশ পিশাচ নিয়ে যাচ্ছে। কিন্তু ভয়ে কেউ একটা টুঁ শব্দ করতে পারে না।
কিছু সময় পর সবাই বুঝতে পারে সেই ভয়ঙ্কর অবয়ব চলে গেছে। এখন ভুলেও ঘর থেকে বেরোবেন না, বেরোলেই মরবেন। ওই মৃত লাশ হবে আজ রাতে পিশাচের আহার। সবাই ভয়ে কোনো মতে রাতটা কাটায়। পরের দিন ভোর হতেই সবাই গোরস্থানে গিয়ে দেখে একটা কবরের পাশে মৃতদেহ ছিন্ন অবস্থায় পড়ে আছে। সবাই মিলে ভয় আর আতঙ্ক নিয়েই কোনো রকমে সেই দেহটিকে কবর দেয়। নিজুমপুরের কবরস্থানে রাতের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে হাকিমপুরের মানুষেরা গ্রামের দিকে রওনা দেয়। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।